হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট সাজেশন ভূগোলের নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো ভূগোলের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষাতে 40-40 পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, এটা কিন্তু প্রথমেই বলা রইলো। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো শুরু করছি। প্রথমে দেখো গ্রহরূপে পৃথিবী যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কী প্রশ্ন করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, জিওড শব্দের অর্থ কী? সৌরজগতে কয়টি গ্রহ আছে? প্রত্যেকটা উত্তর দেখো ডান দিকে দেওয়া রয়েছে, উত্তরগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু উত্তরটা নিয়ে নিও। ঠিক আছে, তারপর দেখো রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? বলয়যুক্ত গ্রহ কোনটি বা কোনটিকে বলয়যুক্ত গ্রহ বলা হয়? তারপরে প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? এটাও করবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে নাসা কথাটির পুরো নাম কি? এটাও করবে। পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি? ঈশ্বর কথাটির পুরো নাম কি? ঠিক আছে, কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক? দুটি গ্রহের উপগ্রহ নেই, মানে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? ভালো করে করবে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? সূর্য যে ছায়াপথের অন্তর্গত তার নাম কি? অথবা আমরা কোন ছায়াপথে বাস করি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? এটাও করবে। পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন? সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? ইউএসএ পরিচালিত কৃত্রিম উপগ্রহগুলো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় সংস্থাপন করা হয়েছে? জিপিএস পদ্ধতির প্রধান ব্যবহারিক ক্ষেত্র কোনটি? প্রাচীনকালে মানুষ ড্যাশ দেখে উত্তর দিক নির্ণয় করত। আকাশ যেখানে ভূপৃষ্ঠের সঙ্গে মেশে তাকে কি বলা হয়? দিক নির্ণয়কারী যন্ত্রের নামটা কি ছিল? এটাও করবে। ঠিক আছে, চাঁদের সময়, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর কার ছায়া পড়ে? উত্তর হবে পৃথিবীর। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ড্যাশ হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? নেপচুনের একবার পরিক্রমণের সময় কত? ড্যাশ নীলাভ সবুজ বর্ণের একটি গ্রহ। কুইপার বেল্ট কি? পৃথিবীকে নীল গ্রহ বা জলগ্রহ বলা হয় কেন? পৃথিবীর সর্বোচ্চ সর্বনিম্ন স্থানগুলো কি কি? জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, এখানে হবে সিস্টেম। আকাশগঙ্গা কি? আলোকবর্ষ কি? ধূমকেতুকে অনেকদিন বাদে বাদে দেখা যায় কেন? মঙ্গলকে লাল গ্রহ এবং সবুজকে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? মঙ্গলকে লাল গ্রহ এবং ইউরেনাসকে সবুজ গ্রহ কেন বলা হয়? ঠিক আছে, ছায়াপথ বা গ্যালাক্সিটাও করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিওড বলতে কি বোঝো? ভালো করে করবে। অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য। গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর গোলাকৃতি প্রত্যক্ষ প্রমাণ কি? অথবা মহাশূন্য থেকে পৃথিবীর আকৃতি কেমন দেখায়? অর্থাৎ মহাশূন্য থেকে পৃথিবীর আকৃতি কেমন দেখায়, এটা ভালো করে করবে। ঠিক আছে, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গ্রহণযোগ্যতা আলোচনা করো, অথবা পৃথিবী মানুষের বসবাসযোগ্য হয়ে উঠেছে কেন? ভালো করে করবে। এই যে পয়েন্টগুলো দেখছো না ব্লু কালারে, এই পয়েন্টগুলো ভালো করে করবে। অনুকূল অবস্থান, পর্যাপ্ত সূর্যালোক, সুবিস্তৃত জলমণ্ডল, সুবিস্তৃত বায়ুমণ্ডল, তারপর কি রয়েছে শিলামণ্ডলের প্রভাব, এগুলো সবই কিন্তু পয়েন্ট করে করে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, জিপিএস ও জিপিএস রিসিভার বলতে কি বোঝো? জিপিএস এর ব্যবহার উল্লেখ করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে যাবে, কমন পাবেই পাবে। ঠিক আছে, পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি লেখো। তো এই অধ্যায় থেকে এগুলি করো, এখান থেকেই কমন পাবে। গ্রহরূপে পৃথিবী থেকে, এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ। দেখো এখান থেকে কি করবে। প্রথমে যেটা করবে, পৃথিবীর আবর্তন গতির ফলাফল। আবর্তন গতির ফলে কি হয়? দিন রাত্রি সৃষ্টি, উদ্ভিদজগৎ ও প্রাণীজগৎ সৃষ্টি, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, তারপর দেখো কি রয়েছে জোয়ার ভাটা সৃষ্টি। এইগুলো এই পয়েন্ট করে করে লিখবে। ঠিক আছে, পরিক্রমণ গতির কারণে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটাও ভালো করে করবে, আর সঙ্গে ছবিটা কিন্তু ভালো করে করবে। ওকে, চিত্রসহ ঋতু পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও করবে। যে সমস্ত ঋতুগুলো রয়েছে সেই ঋতু চক্রের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা ভালো করে করবে। ওকে, তারপরে প্রশ্ন, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না বা বুঝতে পারি না কেন? তারপরে প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে কেন? অথবা পৃথিবীর আবর্তনের বেগ সব স্থানে সমান হয় না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটাও ভালো করে করবে। কোরিওলিস বল কি?
সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? আমি এখানে জাস্ট প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা যদি মনে করো তোমাদের এই উত্তরগুলো দরকার তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এসে ক্লাস 9-এর প্লেলিস্ট ফলো করবে। সেখানে দেখবে যে আমি চ্যাপ্টার ওয়াইজ পরপর আর কি দিয়ে দিয়েছি। জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন উত্তর, জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন উত্তর, সেখানে আমি উত্তরগুলো ডিটেলস দেখিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে কিন্তু নিয়ে নেবে, কারণ এখানে যদি আমি উত্তরগুলো দেখাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সেই জন্য আমি জাস্ট প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝো? অধিবর্ষ বা লিপিয়ার কি? অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্যটা ভালো করে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্যটা ভালো করে করবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ছায়াবৃত্ত কি? বিষুব টিকার জন্য গুরুত্বপূর্ণ। নিশীথ সূর্য বা মধ্যরাত্রির সূর্য ভালো করে করবে। ফেরেলের সূত্র, অপসূর অনুসূর আর একবার বললাম, এটাও ভালো করে করবেই কিন্তু। উষা ও গতিলি কাকে বলে? অরোরা অস্ট্রালিস কাকে বলে? অরোরা বোরিওলিস কাকে বলে? পৃথিবীর অক্ষটি তার নিজের কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে তার কত ডিগ্রি? 66.5 ডিগ্রি। এটা ভালো করে করবে। দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণ কি? উত্তর, না কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য, ঠিক আছে? পৃথিবীর অনুসূর অবস্থান ঘটে কোন তারিখে? সূর্যের বার্ষিক আপাতগতির পথকে কি বলা হয়? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, পৃথিবীর 2 মেরুতে আবর্তনের গতিবেগ কত? উত্তর 0। তারপরে প্রশ্ন, এক নক্ষত্র দিন কত সময় হয়? উত্তর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত থাকে? উত্তর 1674 কিমি পার ঘন্টা। সূর্য স্থির ও পৃথিবী গতিশীল কথা কে প্রমাণ করেছিলেন? উত্তর গ্যালিলিও গ্যালিলি। আধুনিক জ্যোতির্বিদের জনক কাকে বলা হয়? এক্ষেত্রে উত্তর গ্যালিলিও গ্যালিলি। তারপরে প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? এটা তোমরা প্রত্যেকেই জানো, 15 কোটি কিলোমিটার। তারপরে প্রশ্ন, অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে? উত্তর 14 কোটি 70 লক্ষ কিমি, ঠিক আছে? তারপরে প্রশ্ন, অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়? উত্তর 366 দিন থাকে। কোন তারিখে অপসূর হয়? এটা আমি বলবো না, তোমরা কিন্তু আমাকে কমেন্টে অ্যান্সার করবে, ঠিক আছে? বিষুব কথার অর্থ কি? ভেরি ইম্পর্টেন্ট। নিশীথ সূর্যদেশ কাকে বলে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ডান দিকে দেখাচ্ছি, দেখে নেবে, ঠিক আছে? নিশীথ সূর্যদেশ কিন্তু আসে নরওয়ের হামারফেস্ট বন্দরকে, এবং বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি, ওকে? তারপরে প্রশ্ন, কোন দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়? উত্তর 22শে ডিসেম্বর তারিখে বলা হয় মকর সংক্রান্তি। তারপরে প্রশ্ন, কোন দিনটি জলবিষুব নামে পরিচিত? উত্তর 23শে সেপ্টেম্বর। দিন ও রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ভূপৃষ্ঠে কি বলে? উত্তর ছায়াবৃত্ত বলে। তারপরে প্রশ্ন, আবর্তন গতির জন্য পৃথিবীতে ড্যাশ ও ড্যাশ হয়, দিন ও রাত্রি হয়। পৃথিবীতে ড্যাশ গতির ফলে ঋতু পরিবর্তন হয়, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়। তারপরে প্রশ্ন, আয়ন কথাটি অর্থ কি? সংক্রান্তি কথাটি অর্থ কি? ভালো করে করবে। ড্যাশ তারিখে সুমেরু অঞ্চলে 24 ঘন্টায় রাত থাকে। কোন তারিখে? না 22শে ডিসেম্বর তারিখে সুমেরু অঞ্চলে 24 ঘন্টায় রাত থাকে। তো তোমাদের পৃথিবীর গতিসমূহ দিকে এই প্রশ্নগুলো করো, এখান থেকেই কমন পাবে। এবার চলো ভারতের সম্পদ অধ্যায় থেকে কি করবে দেখে নাও। প্রথমে যে বড় প্রশ্নটা করবে সেটা হচ্ছে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য লেখো, অথবা কোনো পদার্থ বা দ্রব্য সম্পদ কিনা তা নির্ভর করে বস্তুটির গুণের উপর, গুণগুলি আলোচনা করো, ঠিক আছে? এটা কিন্তু বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করো, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদ কিভাবে সৃষ্টি হয়, অথবা কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার শর্তগুলো কি কি? টিকা আকারে যদি আসে সম্পদ সংরক্ষণ কাকে বলে, সেক্ষেত্রে তোমরা এই উত্তরটা এই পর্যন্ত লিখবে, ওকে? তারপরে প্রশ্ন, সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকাটি কি? এটাও ভালো করে করবে। দেখো, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতোই, কিন্তু এগুলো ভালো করে করো, কমন পাবেই পাবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, অপুনর্ভব সম্পদ বা গচ্ছিত, পুনর্ভব সম্পদ বা অবাধ, এই দুটো সম্পদের মধ্যে পার্থক্য ভালো করে করবে। ক্যাপিটাল MAN, স্মল MAN, এই যে ম্যান, দুটোর পার্থক্যটাও করবে। আমি ম্যানের পার্থক্যটা দেখিয়ে দিলাম। ধাতুমল বা অপদ্রব্য বা স্ল্যাগ কি? আকরিক লোহার গুরুত্ব ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব, এটাও ভালো করে করবে, ঠিক আছে? আমি তোমাদের একটা কথা বলি, বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা উত্তরে যা লেখো না কেন, এই যে পয়েন্টগুলো যেগুলো ব্লু কালারে দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে করবে, কারণ পয়েন্ট লিখে দিলেও যদি তুমি এই লাইনগুলো না লেখো তবুও কিন্তু নম্বর পাবে। তাই বারবার করে বলছি, এই পয়েন্টগুলো কিন্তু লিখবে বড় প্রশ্নের জন্য। জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এটি কিভাবে সৃষ্টি হয়? খুব
ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলো কি কি অথবা খনিজ তেলের উপজাত দ্রব্যগুলোর নাম কি, ভালো করে করবে, মানে কোন কোন উপাদানগুলো খনিজ দ্রব্যে থাকে, মানে খনিজ তেলে থাকে আর কি। শর্ট প্রশ্নের ক্ষেত্রে এবং বড় প্রশ্নের ক্ষেত্রেও ওপেক কথাটির পুরো নাম সহ পুরো ডিটেলসটা এখান থেকে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। ওপেক, কোক কয়লা বলতে কি বোঝো? ওএনজিসি কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোঅপারেশন, ওকে। সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? কালো হিরে কাকে বলে, কেন বলে? এর পরের প্রশ্ন, প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখ করো, খুব ভালো করে করবে। অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা এটাও করবে। পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলো কি কি? তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ম্যাম কতগুলো বড় প্রশ্ন দিচ্ছে। দেখো তোমাদের কিন্তু পরীক্ষাতে একটা কথা বলে দিই, অথবা থাকবে। এটা অনেকদিন হয়তো আমি বলিনি বা আগেও কখনো বলিনি, এটা আমি বলে দিচ্ছি এখনই, যে ঘাবড়ানোর কিছুই নেই। অপশন থাকবে, অথবা দিয়ে থাকবে, যে এটা হয় এটা, এটা নয় ওটা, মানে যে কোনো একটা করো তুমি, তোমার সিলেক্ট তুমি করতেই পারবে। কিন্তু আমি যা প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে থেকেই দেবে, এটুকু 100% গ্যারান্টি, ঠিক আছে। তোমরা ভাবছো যে সমস্ত চ্যাপ্টার যদি বড় প্রশ্ন করি তাহলে আমরা কতগুলো মুখস্থ করবো, এরকম একটা অনেকের টেনশন হয়ে যায়। কিন্তু আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে আমি দুটো চ্যাপ্টারে বড় প্রশ্ন তৈরি করে যাবো শুধুমাত্র, করতে পারো, কোনো অসুবিধা নেই। সেই প্রশ্নগুলোই কমন পাবে পরীক্ষাতে। আবার কেউ যদি মনে করে না আমি ভারতের সম্পদ সহ সমস্ত প্রশ্নগুলোই পড়বো, দেখো দুটোভাবে মানুষ পড়াশোনা করে, এক হচ্ছে নম্বর পাওয়ার জন্য, দুই হচ্ছে জানার জন্য। তুমি যদি প্রশ্নগুলো পড়ো তুমি অনেক তথ্য জানতেও পারবে ইন ফিউচারের জন্য। তুমি যখন নেক্সট ক্লাসে উঠবে, ক্লাস 10-এ, সেখানে যদি এগুলো পড়া থাকে তোমার আরও সহজ লাগবে জিনিসটা বুঝতে, ঠিক আছে। তাই সব দিক থেকে ভেবে চিন্তে বলতে গেলে আমার মতে আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি সমস্ত প্রশ্নগুলি একবার করে পড়ে যাও, ওকে। তো প্রশ্ন হচ্ছে পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলো কি কি, ওকে। তারপরে প্রশ্ন, ভারতে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। তারপরে প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। এরপরে প্রশ্ন, যে কোনো 3টি অচিরাচরিত শক্তির উৎসগুলো লেখো, তাদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এটাও ভালো করে করবে। দেখো সৌরশক্তি রয়েছে এখানে, তার ব্যবহারও গুরুত্ব রয়েছে। বায়ু শক্তি রয়েছে, তার ব্যবহারও গুরুত্ব রয়েছে। তারপর দেখো রয়েছে ভূতাপ শক্তি, তার ব্যবহারও গুরুত্ব রয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু পয়েন্ট করে করে পড়তে হবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য এই অচিরাচরিত শক্তির উপর মানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই কারণটা কিন্তু এখানে সুন্দর করে পয়েন্ট আকারে লেখা আছে, তোমরা কিন্তু ভালো করে করবে এটা। প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্থক্য কমন আসবেই। এনটিপিসি সম্পর্কে পড়ে যাবে। দেখো 2 নম্বরের ক্ষেত্রে অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো, করে যাবে। কাকেই কেন সাদা কয়লা বলা হয়? পারমাণবিক শক্তির কাঁচামালগুলো কি কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কোলাঘাট, ঠিক আছে। ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিদ্রাপং। তারপরের প্রশ্ন, হিমাচল প্রদেশের ভাকরানাঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে? উত্তর শতদ্রু নদীর উপরে। ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? উত্তর মহারাষ্ট্রের তারাপুর। ভারতের কোথায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়? উত্তর ঝাড়খণ্ডের যদুগোড়ায়, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, ভারতের তথা এশিয়ার বৃহত্তম সৌর পার্কটির নাম কি? উত্তর গুজরাটের চারঙ্গ সৌর পার্কে, ঠিক আছে। এই পেজে হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখে যাবে, ঠিক আছে। শর্ট প্রশ্ন কিন্তু একটাও স্কিপ করার নয়। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যখন প্রশ্ন তো দিয়েছিলাম তখনও বলেছিলাম কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা 40-এর মধ্যে হবে, মাথায় রাখবে 40 নম্বর কিন্তু কম নয়। তোমরা কিন্তু ছোটোবেলায় 15তে পরীক্ষা দিয়েছো, 25-এ দিয়েছো, তাই না, ইউনিট টেস্ট পরীক্ষাগুলোতে, কিন্তু এবার দেখো ক্লাস 9-এ তোমাদের 40-এ থাকছে। তাই 40-এ কিন্তু অনেক প্রশ্ন তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে করবে। তারপর দেখো, ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদক অঞ্চল কোনটি? উত্তর তামিলনাড়ুর মুপান্দাল, ঠিক আছে। দক্ষিণ ভারতের শিব সমুদ্রম একটি ড্যাশ কেন্দ্রের উদাহরণ? উত্তর জলবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ। তারপর উৎপাদনের ভিত্তিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর হচ্ছে কয়না, ঠিক আছে। শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোন নদীতে? উত্তর হবে কাবেরী নদীতে। তারপরের প্রশ্ন, পরিবহনের ক্ষেত্রে ড্যাশ চালাতে পারমাণবিক শক্তির ব্যবহার হয়? কি চালাতে? না রেল ইঞ্জিন চালাতে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রটি ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তর অন্ধ্রপ্রদেশ। উৎপাদনের ভিত্তিতে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি কি? উত্তর তেহরি, ঠিক আছে। তারপরের প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব প্রচলিত শক্তির উদাহরণ কি হবে? উত্তর হবে জলবিদ্যুৎ। তারপর উত্তরপ্রদেশ রাজ্যের পারমাণবিক শক্তি কেন্দ্রটি কি? উত্তর হবে নারোরা। পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর সাঁওতালডিহি, ঠিক আছে। তারপরে প্রশ্ন, শক্তির একটি প্রচলিত উৎস কি? উত্তর কয়লা।
শক্তির একটি প্রচলিত উৎস হলো কয়লা, অর্থাৎ প্রচলিত শক্তির উৎস যদি ঘুরিয়ে প্রশ্ন আসে উত্তর কয়লাই লিখবে। শক্তির একটি অপ্রচলিত শক্তির উৎস কি? উত্তর হবে জলবিদ্যুৎ শক্তি। ঠিক আছে। গুজরাটের লাম্বায় ভারতের দ্বিতীয় বৃহত্তম কি রয়েছে? উত্তর বায়ু শক্তি কেন্দ্রটি গড়ে উঠেছে। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? উত্তর ঝরিয়া। সর্বোৎকৃষ্ট আকরিক লোহা কোনটি? উত্তর ম্যাগনেটাইট। ঠিক আছে, এগুলো ভালো করে করবে কিন্তু। তারপরে প্রশ্ন, খনিজ তেল পাওয়া যায় প্রধানত কোথায়? আগ্নেয় শিলায় না পাললিক শিলায়? উত্তর হবে কিন্তু পাললিক শিলায়। ভুল করে এখানে দাগ পড়ে গেছে। যে শ্রেণীর কয়লা দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ সবচেয়ে কম তা হলো কোনটি? তা হলো অ্যানথ্রাসাইট। ওকে, এই শ্রেণীর কয়লা যদি দহন করানো হয় তাহলে ধোঁয়ার পরিমাণটা সব থেকে কম হয়। ডিগবয় তৈল খনিটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে অসমে। ভারতের বৃহত্তম তৈল খনির নাম কি? সেটা কোথায় আছে? সেটা হচ্ছে বোম্বে হাই। ঠিক আছে। তারপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি কোথায়? সেটা হচ্ছে নেভেলিতে। খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? উত্তর হচ্ছে ন্যাপথা। এটা হচ্ছে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য। ঝরিয়া কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য বিখ্যাত ভারতে? উত্তর হবে কয়লা। পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায়? উত্তর কি? বক্সা দুয়ারে। উড়িষ্যার বৃহত্তম কয়লা খনির নাম কি? উত্তর কি? উত্তর হচ্ছে তালচের। তারপর কাকে ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয়? এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা আমি বলছি না, যে বা যারা জানো অবশ্যই কমেন্টে আনসার করবে। ওএনজিসি সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কি? উত্তরাখণ্ডের দেরাদুনে। এটা কিন্তু পরীক্ষাটা, এটা কিন্তু প্রশ্নটা ভীষণ দেয়। তারপর কাকে তরল সোনা বলা হয়? উত্তর কি হবে? খনিজ তেলকে বলা হয় তরল সোনা। ওএনজিসির পুরো নাম, এটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে, প্রত্যেকেই জানাবে। ঠিক আছে, আমি কিন্তু এর আগেও বলেছি ওএনজিসির পুরো নাম সহ কিন্তু পরীক্ষাতে কিন্তু টিকাকারে আসে পরীক্ষায়। তারপর ভারত থেকে কোন দেশে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি হয়? উত্তর হচ্ছে জাপানে। তারপর ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? উত্তর জামনগর। ঠিক আছে। আধুনিক শিল্পদানব কাকে বলা হয়? আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। ওকে, ভারতের পশ্চিম উপকূল সামুদ্রিক ক্ষেত্রে একটি তৈল খনি উদাহরণ দাও। উত্তর হবে বোম্বে হাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। এই ভারতের সম্পদ যে অধ্যায় তোমাদের রয়েছে না, এখানে প্রত্যেক লাইনে লাইনে প্রশ্ন। ঠিক আছে। ভারতের বেশিরভাগ কয়লা কোন শ্রেণীর? বিটুমিনাস শ্রেণীর, এটাও পড়বে। ওকে, ভারতের প্রাচীনতম তৈল উত্তোলন কেন্দ্র কোনটি? উত্তর হবে ডিগবয়। ড্যাশ কয়লাকে রোজ বার্ড বলা হয়? উত্তর লিগনাইট। তারপরে প্রশ্ন, সম্পদের আধুনিক ধারণার প্রবক্তাকে? জিমারম্যান। সম্পদের কার্যকারিতার কথা প্রথম কে বলেন? অধ্যাপক জিমারম্যান। সম্পদ সৃষ্টির উপাদানগুলো কি কি? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। চিত্রকলাকে কোন শ্রেণীর সম্পদ অন্তর্ভুক্ত করা যায়? সাংস্কৃতিক সম্পদ। যে সম্পদ সৃষ্টির উপাদান মানুষ তাকে কি বলা হয়? মানবিক সম্পদ। কয়েকটি মানবিক সম্পদ উদাহরণ কি হতে পারে? মানুষের শ্রম, নিপুণতা, কর্মদক্ষতা ইত্যাদি। তারপরে প্রশ্ন, প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কার্যকারিতাহীন বস্তু কি বলে? উত্তর নিরপেক্ষ উপাদান। 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সম্মেলনটির নাম কি? উত্তর বসুন্ধরা সম্মেলন। বাতাস কি ধরনের সম্পদ? প্রবহমান সম্পদ। ঠিক আছে। প্রকৃতির উপর নির্ভরশীল মানুষকে জিমারম্যান কি বলেছেন? ছোট হাতের MAN। সম্পদে ক্যাপিটাল MN শব্দের অর্থ কি? না প্রযুক্তিভাবে উন্নত সম্পদ সৃষ্টিকারী মানুষ হচ্ছে ক্যাপিটাল ম্যান। ঠিক আছে। সম্পদ সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এটা হচ্ছে সংস্কৃতি। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। কয়েকটি সাংস্কৃতিক সম্পদ উদাহরণ কি হবে? শিল্প, শিক্ষা, প্রযুক্তি ইত্যাদি। তো তোমাদের এই হলো ভূগোলের সাজেশন ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে। ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমি কমেন্টে জানাবে। আর আমি যে সমস্ত প্রশ্নগুলো দিলাম এগুলো কিন্তু ভালো করে করবে। ওকে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করে দিও। হ্যাঁ, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে অবশ্যই কিন্তু পড়ো সবাই। সবাইকে অ্যাডভান্স বেস্ট অফ লাক।